আজ আমরা যার সিভি ডিকনস্ট্রাক্ট করব তার নাম অদিতি হাতি, একজন তরুণী শিক্ষিকা। আমরা দেখব কিভাবে একেবারে তৃণমূল স্তর থেকে একটা দারুণ স্ট্র্যাটেজিক বা সুপরিকল্পিত কেরিয়ার গড়ে তোলা যায়। বিষয়টা সত্যি খুব ইন্টারেস্টিং। যদি আমরা একটু সময় নিয়ে সিভির ওই বিন্দুগুলো মেলাতে শুরু করি, তখন বুঝতে পারি ওই কাগজের টুকরোটা আসলে একটা রোড ম্যাপ। হ্যাঁ, তো এই সিভির মানিক অদিতির ব্যক্তিগত তথ্যগুলো একটু দেখে নেওয়া যাক। তিনি একজন ভারতীয় হিন্দু নারী যিনি অবিবাহিতা। তার জন্ম 1999 সালের 2রা ফেব্রুয়ারি। বাবা দেবকুমার হাতি। হ্যাঁ, আর তার শিকড় রয়েছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ইন্দাস থানার আকুই গ্রামে, পিনকোড 722201। এই যে ভৌগোলিক অবস্থানটা, মানে বাঁকুড়ার একটা গ্রাম, এখান থেকেই কিন্তু আমাদের বিশ্লেষণের প্রথম সূত্রটা পাওয়া যায়। অদিতির এই সিভিটা আমাদের একটা স্পষ্ট ধারণা দেয় যে কোনো সুযোগ এমনি এমনি আসে না, সেটাকে তৈরি করে নিতে হয়। ওকে, লেটস আনপ্যাক দিস। এই জায়গাটা নিয়ে আমি প্রথমে কথা বলতে চাইছিলাম। বাঁকুড়ার আকুই গ্রামের মতো একটা জায়গা থেকে নিজের শিক্ষা জীবন শুরু করে আধুনিক প্রতিযোগিতামূলক একটা কেরিয়ারের দিকে এগিয়ে যাওয়া, এটা বেশ চ্যালেঞ্জিং একটা ব্যাপার। একদম। এর মানে হলো শুরু থেকেই একজন শিক্ষার্থীকে অনেক বেশি ফোকাস থাকতে হবে। শহরাঞ্চলে একজন স্টুডেন্ট হাতের কাছে যত সহজে গাইডেন্স বা আধুনিক সুযোগ সুবিধা পায়, গ্রামের দিকে সেই লড়াইটা অনেক বেশি কঠিন। ঠিক। তাই এই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসাটা কেবল একটা ঠিকানা নয়, এটা অদিতির উচ্চাকাঙ্ক্ষা আর পরিশ্রমের একটা স্পষ্ট প্রমাণ। এর পেছনে বৃহত্তর প্রেক্ষাপটটা যদি আমরা দেখি, তাহলে বুঝব এই পথ চলাটা মোটেও মসৃণ ছিল না। রাইট। একটা গ্রামীণ পরিবেশে থেকে যখন কেউ বড় স্বপ্ন দেখে, তখন তাকে অনেকগুলো সামাজিক আর কাঠামোগত বাধা পেরিয়ে আসতে হয়। অদিতির ক্ষেত্রে তার বাবা দেবকুমার হাতি নিশ্চয়ই একটা বড় সাপোর্টের জায়গা ছিলেন, কিন্তু দিন শেষে নিজের পথটা নিজেকেই তৈরি করতে হয়। আর অদিতির সিভি দেখে বোঝা যায় তিনি সেই পথটা খুব ভেবেচিন্তেই তৈরি করেছেন। তাহলে তার এই স্ট্র্যাটেজির একেবারে শুরুর দিকটা একটু তলিয়ে দেখা যাক। তার স্কুল জীবনের টাইমলাইনটা যদি দেখি, তিনি 2015 সালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে মাধ্যমিক পাশ করেন। হ্যাঁ, এবং 483 নম্বর নিয়ে। রাইট, বেশ সলিড রেজাল্ট। তারপর 2017 সালে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে কলা বিভাগে বা আর্টস নিয়ে 412 নম্বর পেয়ে দ্বাদশ শ্রেণী পাশ করেন। মানে দুটো পরীক্ষাতেই তার পারফরমেন্স বেশ ধারাবাহিক। একদম। এখন সাধারণ একটা ছক বা প্যাটার্ন কি বলে, আর্টস নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করার পর বেশিরভাগ ছাত্রছাত্রী সরাসরি কোনো কলেজে বিএ পড়তে ঢুকে যায়। হ্যাঁ, এটাই তো চেনা পথ। তারপর 3-4 বছর পর গ্র্যাজুয়েশন শেষ করে ভাবতে বসে যে এবার কি করব। কিন্তু এখানে অদিতির কেরিয়ার গ্রাফে একটা দারুণ বাঁক বা টুইস্ট রয়েছে। তিনি কিন্তু সেই চেনা পথে হাঁটেননি। ঠিক ধরেছেন, এখানেই তার প্র্যাকটিক্যাল বা বাস্তবমুখী চিন্তাভাবনার পরিচয় পাওয়া যায়। স্কুলের গণ্ডি পেরোনোর পরই, মানে 2019 সালে, তিনি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বা WBBPE থেকে DLED সম্পন্ন করেন, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। হ্যাঁ, আর সেখানেও তিনি 1157 নম্বর পান। এটাকে আমরা একটা অসাধারণ স্ট্র্যাটেজিক মুভ বলতে পারি। আজকের দিনের এই তুমুল প্রতিযোগিতার বাজারে, যেখানে লক্ষ লক্ষ ছেলেমেয়ে সাধারণ ডিগ্রি নিয়ে চাকরির অপেক্ষায় বসে আছে, সেখানে মাত্র 18-19 বছর বয়সে একটা প্রফেশনাল বা পেশাদারি কোর্স করে ফেলাটা কিন্তু দারুণ একটা রিস্ক ম্যানেজমেন্ট। একদম তাই। ব্যাপারটা একটু ভেঙে বলা যাক। মানে অনেকের মনে হতে পারে যে তিনি হয়তো গ্র্যাজুয়েশনে চান্স পাননি বলেই ডিপ্লোমাটা করেছেন, কিন্তু সিভির পরের অংশ দেখলে বোঝা যায় সেটা একেবারেই সত্যি নয়। না, সেটা হওয়ার প্রশ্নই ওঠে না, কারণ তার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যথেষ্ট ভালো ছিল। আমার তো মনে হয় তিনি শিক্ষকতাটাকে কোনো প্ল্যান বি বা বিকল্প হিসেবে দেখেননি। অনেক সময় দেখা যায় অন্য কোনো চাকরিতে সুযোগ না পেয়ে মানুষ বাধ্য হয়ে শিক্ষকতায় আসে। হ্যাঁ, এটা আমাদের দেশে খুব সাধারণ একটা দৃশ্য। কিন্তু অদিতির ক্ষেত্রে মনে হচ্ছে তিনি প্রথম থেকেই জানতেন তিনি ঠিক কী হতে চান। শিক্ষকতাটা তার কাছে শুধু একটা পেশা নয়, বরং একটা পরিকল্পিত লক্ষ্য। কোর্সটা মূলত প্রাথমিক স্তরের শিশুদের পড়ানোর জন্য তৈরি। এখানে শুধু বইয়ের বিদ্যা শেখানো হয় না। রাইট, বরং চাইল্ড সাইকোলজি বা শিশু মনস্তত্ত্ব, শিক্ষাদানের আধুনিক পদ্ধতি, ক্লাসরুম ম্যানেজমেন্ট, এই বিষয়গুলোর ওপর জোর দেওয়া হয়। খুব অল্প বয়সে এই বিষয়গুলোর সাথে পরিচিত হওয়া, মানে তার চিন্তাভাবনার জগৎটা ওই বয়স থেকেই একজন পেশাদার শিক্ষকের মতো তৈরি হতে শুরু করেছিল। তিনি শুরুতেই নিজের জন্য একটা শক্ত ভিত বা ফাউন্ডেশন তৈরি করে নিয়েছিলেন। ঠিক। কিন্তু এখানেই তো বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। একটু ভেবে দেখুন, তিনি যদি চাইতেন ওই বেসিক ট্রেনিং বা ডিপ্লোমাটা নিয়েই থেমে যেতে পারতেন। হ্যাঁ,
হয়তো কোনো প্রাইমারি স্কুলে চাকরির চেষ্টা করতেন বা কোনো ছোট স্কুলে পড়াতে শুরু করতেন। কিন্তু তিনি তা করেননি। বেসিক ট্রেনিং শেষ করার পর তিনি আবার তার মূল একাডেমিক পড়াশোনায় ফিরে গেছেন। এটাই তো সবচেয়ে ফ্যাসিনেটিং পার্ট। 2022 সালে তিনি বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজিতে বিএ অনার্স সম্পন্ন করেছেন এবং শুধু সম্পন্ন করেননি, সেখানে তিনি 920 নম্বর পেয়েছেন। বাহ, খুব ভালো স্কোর। শুধু তাই নয়, বর্তমানে তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এমএ বা মাস্টার্স করছেন, যা এখনও চলমান। হোয়াটস ফ্যাসিনেটিং হিয়ার ইজ এই দুটো ভিন্ন ধারা শিক্ষার মধ্যে যে সংযোগ স্থাপন করা হয়েছে সেটা, মানে এই সিকোয়েন্স বা ধারাবাহিকতাটা নিয়ে একটু গভীরভাবে ভাবার আছে। হ্যাঁ, আমি এটাই শুনতে চাইছিলাম আপনার থেকে। আমরা সাধারণত আমাদের শিক্ষা ব্যবস্থায় কি দেখি, একজন শিক্ষার্থী প্রথমে অনার্স করে, তারপর মাস্টার্স করে, তারপর যখন দেখে যে শুধু এই ডিগ্রিগুলো দিয়ে চাকরি পাওয়া কঠিন, তখন তড়িঘড়ি করে কোনো বিএড বা শিক্ষকতার ট্রেনিং কোর্সে ভর্তি হয়। হ্যাঁ, এটাই তো আমাদের চেনা ছবি। অর্থাৎ তারা আগে বিষয়বস্তু শেখে, তারপর পড়ানোর পদ্ধতি শেখে। ঠিক, কিন্তু অদিতির পথটা ছিল ঠিক এর উল্টো। তিনি এটাকে রিভার্স ইঞ্জিনিয়ার করেছেন বলা যায়। দারুণ একটা টার্ম ব্যবহার করেছেন, রিভার্স ইঞ্জিনিয়ারিং। মানে তিনি আগে শিখলেন কিভাবে পড়াতে হয়, আর তারপর সেই কাঠামোর ওপর দাঁড়িয়ে তিনি শিখছেন কি পড়াতে হবে। একদম তাই। আর সাবজেক্ট বা বিষয় হিসেবে ইংরেজিকে বেছে নেওয়াটাও কিন্তু আর একটা মাস্টার স্ট্রোক। কিভাবে, একটু বুঝিয়ে বলবেন? বিশেষ করে আমাদের রাজ্য বা দেশের প্রেক্ষাপটে গ্রামীণ বা আধা শহর এলাকার স্কুলগুলোতে একজন দক্ষ ইংরেজি শিক্ষকের চাহিদা সব সময় তুঙ্গে থাকে। এটা তো অস্বীকার করার কোনো জায়গাই নেই। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা থেকে ইংরেজিতে অনার্স করা এবং তারপর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মতো আর একটা বড় রাজ্য বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর বা মাস্টার্স চালিয়ে যাওয়া, এটা প্রমাণ করে যে তিনি নিজের শিক্ষার গণ্ডিটা ক্রমশ বড় করছেন। আর এই দুটো জিনিসের মেলবন্ধন বা সিনার্জিটা একবার ভাবুন। একদিকে তার কাছে আছে প্রাথমিক শিক্ষাদানের পেডাগজি বা বিজ্ঞান, যেখানে তিনি জানেন একজন ছাত্র কিভাবে শেখে বা তার কোথায় বুঝতে অসুবিধে হয়। রাইট। অন্যদিকে তার কাছে আছে ইংরেজি সাহিত্যের মতো একটা বিষয়ের গভীর জ্ঞান। যখন এই দুটো জিনিস একসাথে মেশে, তখন ক্লাসরুমে তার প্রভাবটা কেমন হতে পারে? অসাধারণ একটা ইম্প্যাক্ট হবে। তিনি নিশ্চয়ই শেক্সপিয়ার বা ওয়ার্ডসওয়ার্থ পড়ানোর সময় শুধু টেক্সট রিডিং পড়বেন না। তিনি জানবেন কিভাবে ওই কঠিন বিষয়টাকে ভেঙে একজন ছাত্রের কাছে সহজবোধ্য করে তুলতে হয়। এখানেই একজন সাধারণ শিক্ষক আর একজন দুর্দান্ত শিক্ষকের মধ্যে পার্থক্য তৈরি হয়। সাধারণ শিক্ষাদান পদ্ধতি এবং নির্দিষ্ট বিষয়ে গভীর পাণ্ডিত্যের এক অসাধারণ মেলবন্ধন এটা। তাত্ত্বিক জ্ঞান এবং ব্যবহারিক প্রয়োগ, এই দুটোর একটা নিখুঁত ব্যালেন্স তিনি তৈরি করেছেন। এবং আরও একটা ব্যাপার লক্ষ্য করার মতো, মাস্টার্স করাটা এমনিতেই যথেষ্ট চাপের, প্রচুর পড়াশোনা, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা থাকে। হ্যাঁ, মাস্টার্স মানে তো আর ছেলে খেলা নয়। কিন্তু সিভিটা দেখলে বোঝা যায় তিনি নিজেকে শুধু এই একাডেমিক সিলেবাসের মধ্যেই আটকে রাখেননি। একদমই না। আর সেই জন্যই আমরা তার অ্যাডিশনাল কোয়ালিফিকেশন বা অতিরিক্ত যোগ্যতার দিকে নজর দেব। কারণ আজকের যুগে আপনি শুধু একটা চক আর ডাস্টার নিয়ে আধুনিক ক্লাসরুমে ঢুকে ম্যাজিক দেখাতে পারবেন না। ঠিক বলেছেন, আপনার আরও কিছু টুলস বা সরঞ্জাম লাগবে। অদিতির ক্ষেত্রে সেই টুলসগুলো কি কি? প্রথমত, সিভিতে মেনশন করা আছে তার একটি ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে। এই কম্পিউটার স্কিলটা আজকের 21 শতকের শিক্ষা ব্যবস্থায় কতটা জরুরি সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে প্যান্ডেমিকের পর থেকে পুরো শিক্ষা ব্যবস্থাটাই একটা হাইব্রিড মডেলের দিকে এগিয়ে যাচ্ছে। স্মার্ট ক্লাস, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, ডিজিটাল অ্যাটেন্ডেন্স, স্টুডেন্ট ডেটাবেস ম্যানেজমেন্ট, এগুলোর জন্য টেকনোলজিতে স্বচ্ছন্দ হওয়াটা এখন আর কোনো অতিরিক্ত যোগ্যতা নয়, এটা একটা বেসিক রিকোয়ারমেন্ট হয়ে দাঁড়িয়েছে। আর অদিতির এই ডিপ্লোমা প্রমাণ করে যে তিনি ডিজিটাল ক্লাসরুমের জন্য পুরোপুরি প্রস্তুত। এর সাথে আর একটা দারুণ স্কিল তার রয়েছে, সেটা হলো ভাষার ওপর দখল। হ্যাঁ, সিভিতে স্পষ্ট লেখা আছে যে তিনি 3টি ভাষায় পারদর্শী: ইংরেজি, বাংলা এবং হিন্দি। ভারতের মতো একটা মাল্টিলিঙ্গুয়াল বা বহুভাষিক দেশে, বিশেষ করে বর্তমান সময়ে যেখানে বিভিন্ন রাজ্য থেকে মানুষ কাজের সূত্রে এদিক ওদিক যাচ্ছে, সেখানে একজন শিক্ষকের এই ত্রিভাষিক দক্ষতা থাকাটা একটা বিশাল প্লাস পয়েন্ট। একদম। একজন ছাত্র যদি বাংলায় কোনো কিছু বুঝতে না পারে, তিনি অনায়াসেই সেটা হিন্দি বা ইংরেজিতে বুঝিয়ে দিতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো, তিনি এই সমস্ত দক্ষতাগুলো শুধু সিভির পাতায় সাজিয়ে রাখেননি, তিনি এগুলো বাস্তবে প্রয়োগ করছেন। হ্যাঁ,
আমরা যদি তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা বাস্তব কর্মজীবনের সেকশনে যাই তাহলে দেখতে পাব তিনি বর্তমানে স্যার রাসবিহারী শিশু শিক্ষা নিকেতন নামের একটি বেসরকারি বা প্রাইভেট স্কুলে শিক্ষকতা করছেন। আচ্ছা, এই জায়গাটাতে একটু থামা দরকার, বিষয়টা একটু ভেবে দেখার মতো। হ্যাঁ, বলুন। একটা প্রাইভেট স্কুলে ফুল টাইম পড়ানো আর তার সাথে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করা, এই দুটো জিনিস একসাথে ব্যালেন্স করাটা কতটা কঠিন? আমার তো শুনেই মনে হচ্ছে রুটিনটা প্রচণ্ড ক্লান্তিকর। প্রচণ্ড কঠিন এবং ক্লান্তিকর। প্রাইভেট স্কুলগুলোতে সাধারণত কাজের চাপ খুব বেশি থাকে। ক্লাস নেওয়া, খাতা দেখা, পরীক্ষার প্রশ্ন করা, গার্জিয়ান কল, সব মিলিয়ে একটা ফুল টাইম জব। আর এর পাশাপাশি নিজের এর পড়াশোনা চালিয়ে যাওয়া মানে হলো তার টাইম ম্যানেজমেন্ট স্কিল বা সময় পরিচালনার ক্ষমতা অসাধারণ। তিনি প্রতিদিন সকালে হয়তো একজন শিক্ষিকা হিসেবে স্কুলে যাচ্ছেন, আবার সন্ধেবেলা বাড়ি ফিরে তিনি নিজেই একজন ছাত্রী হিসেবে মাস্টার্সের বই নিয়ে বসছেন। এই যে দুটো সত্তার কথা বললেন, শিক্ষক এবং শিক্ষার্থী, এটার একটা দারুণ প্রতিফলন আমরা তার সিভির কেরিয়ার অবজেক্টিভ বা পেশাগত লক্ষ্যের অংশে দেখতে পাই। দ্য বিগার পিকচার। হ্যাঁ, আমি একটু মজা করেই বলছি, আমরা তো প্রচুর সিভি দেখি, আর বেশিরভাগ সিভিতে এই অবজেক্টিভ সেকশনটা ইন্টারনেট থেকে কপি পেস্ট করা কিছু ভারী ভারী শব্দে সমাহার হয়, যার কোনো বাস্তব ভিত্তি থাকে না। ঠিক, কিন্তু অদিতির এই সেকশনটা একটু আলাদা। হ্যাঁ, সেখানে তিনি কি লিখেছেন? তিনি খুব সহজ ভাষায় লিখেছেন যে তিনি এমন একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে চান যেখানে তিনি নিজের জ্ঞান ও দক্ষতা ক্রমাগত আপডেট করার সুযোগ পাবেন। এই ক্রমাগত আপডেট করা কথাটা খুব তাৎপর্যপূর্ণ। আমারও খুব ভালো লেগেছে, কারণ তিনি শুধু বলছেন না, তিনি আসলেই সেটা করছেন। সিবির কাগজে লেখা লক্ষ্যের সঙ্গে তার বাস্তব জীবনের কাজের পুরোপুরি মিল রয়েছে। একদম ঠিক। একদিকে তিনি স্কুলে পড়াচ্ছেন, অন্যদিকে এমএ পড়ে নিজের বিষয়ভিত্তিক জ্ঞান আপডেট করছেন, আবার কম্পিউটার শিখে নিজের টেকনিক্যাল স্কিল আপডেট করছেন। তার কথার সাথে তার কাজের একটা শতভাগ মিল রয়েছে। এটা একজন মানুষের ইন্টিগ্রিটি বা সততার খুব বড় একটা প্রমাণ। তিনি এমন একজন শিক্ষক হতে চান না যিনি 10 বছর আগে যা শিখেছেন সারা জীবন ক্লাসরুমে গিয়ে সেটাই মুখস্থ বলে যাবেন। তিনি বুঝতে পেরেছেন যে শিক্ষা হলো একটা বহমান নদী। আপনি যদি নিজে প্রতিদিন নতুন কিছু না শেখেন, তাহলে আপনি আপনার ছাত্রদেরও নতুন কিছু দিতে পারবেন না। এই যে মাইন্ডসেট বা মানসিকতা, এটাই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। পুরো আলোচনাটা থেকে একটা জিনিস খুব পরিষ্কার, বাঁকুড়ার আকুই গ্রাম থেকে উঠে আসা এই তরুণী কোনো কিছুই ভাগ্যের ওপর ছেড়ে দেননি। একদমই না। তার জীবনের প্রতিটা পদক্ষেপ, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর একদম ফোকাসড হয়ে ডিএলএড করা, তারপর ইংলিশ অনার্স, এখন মাস্টার্স, সাথে কম্পিউটার আর 3টে ভাষার জ্ঞান এবং একটা রানিং জব, সবকিছুই একটা বৃহত্তর মাস্টার প্ল্যানের অংশ। আর এই মাস্টার প্ল্যানটা শুধু অদিতির নিজের জন্য নয়, এটা আমাদের সমাজের জন্য একটা বড় মেসেজ। কিভাবে? আমরা প্রায়ই অভিযোগ করি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় যোগ্য শিক্ষকের অভাব রয়েছে, কিন্তু এই সিভিটা আমাদের আশ্বস্ত করে যে আমাদের চারপাশে এমন অনেক তরুণ তরুণী রয়েছেন যারা নিজেদের নীরবে একটু একটু করে আগামী দিনের যোগ্য কারিগর হিসেবে গড়ে তুলছেন। যারা প্রচারের আলোয় হয়তো থাকেন না, কিন্তু তারা তাদের কাজটা করে যাচ্ছেন। ঠিক। তো আমরা আজকের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মূল সারাংশ টানতে গেলে বলতে হয়, একটা সিভি মানে শুধু ইমেল আইডি, যেমন অদিতির ক্ষেত্রে oditi@akuy1999@gmail.com, বা কোনো মোবাইল নম্বরের তালিকা নয়। না, এটা আসলে একজন তরুণীর নিরলস পরিশ্রম এবং নিজেকে প্রতিনিয়ত উন্নত করার একটা জীবন্ত মানচিত্র। একটা সাধারণ সিভির পাতা থেকে আমরা আজ শুধু কিছু শিক্ষাগত যোগ্যতা পড়লাম না, আমরা পড়লাম একজন লড়াকু মানুষের অধ্যবসায়, তার লক্ষ্য এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তার অবিরাম ছুটে চলার গল্প। আজকের এই গভীর বিশ্লেষণ আমাদের অন্তত এই শিক্ষাটা দেয় যে কারোর প্রোফাইল বা সিভি শুধু একবার চোখ বুলিয়ে বিচার করা উচিত নয়। ওর ভেতরে লুকিয়ে থাকা প্যাটার্নগুলো বুঝতে পারলে অনেক অনুপ্রেরণামূলক গল্প বেরিয়ে আসতে পারে। সত্যিই তাই। যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, যারা এই পুরো আলোচনাটা মন দিয়ে শুনলেন, তাদের নিশ্চয়ই ঘটনাটা নিজেদের জীবনের কোনো না কোনো স্ট্র্যাটেজির কথা মনে করিয়ে দিচ্ছে। একদম। আর সেই ভাবনার রেশ ধরেই যাওয়ার আগে একটা গভীর প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যেতে চাই সবার জন্য। একটা প্রভোকেটিভ থট। হ্যাঁ, আমরা আজ দেখলাম একজন তরুণী কিভাবে খুব অল্প বয়সে শিক্ষকতার মৌলিক পদ্ধতি মানে ডিএলএড শিখেছেন, আবার পাশাপাশি নিজের উচ্চশিক্ষার তাত্ত্বিক জ্ঞান মানে এমএ বাড়িয়ে চলেছেন
এবং সাথে ক্লাসরুমের বাস্তব অভিজ্ঞতাও সঞ্চয় করছেন। অর্থাৎ থিওরি আর প্র্যাকটিক্যালের একটা দারুণ কম্বিনেশন। রাইট। এবার ব্যাপারটা একটু ভেবে দেখার মতো। যখন এই রকম তাত্ত্বিক পড়াশোনা এবং ব্যবহারিক ক্লাসরুম অভিজ্ঞতার এক অপূর্ব সমান্তরাল মিশ্রণ নিয়ে এই প্রজন্মের শিক্ষকরা ভবিষ্যতের স্কুলগুলোতে যাবেন, তখন সেটা প্রান্তিক বা জেলা স্তরের শিক্ষাদান পদ্ধতিকে কতটা গভীরভাবে বদলে দিতে পারে। খুব সুন্দর একটা প্রশ্ন। এই আধুনিক এবং বহুমুখী দৃষ্টিভঙ্গি কি আমাদের চিরাচরিত মুখস্থবিদ্যার সংস্কৃতিকে চিরতরে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে? আগামী দিনের জেলা স্তরের শিক্ষা ব্যবস্থা কতটা সমৃদ্ধ হতে পারে এই ধরনের ডেডিকেটেড শিক্ষকদের হাত ধরে? এটা সত্যি একটা বড় ভাবনার বিষয়। এই প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্ব রইল যারা শুনছেন তাদের উপর। আজকের এই গভীর বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয়ে নতুন কোনো দৃষ্টিভঙ্গি নিয়ে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত আপনাদের অন্বেষণ জারি থাকুক। ভালো থাকবেন।